আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। দর্শক, বাংলাদেশের বর্তমানে সামরিক বাহিনীকে নিয়ে বেশ আলোচনা হচ্ছে এবং আলোচনা দেশে এবং বিদেশে খুবই তুঙ্গে অবস্থান করছে। এই আলোচনাটা আমাদের সামরিক বাহিনী আমাদের একটা গর্বের, বাংলাদেশের গর্বের সন্তান সামরিক বাহিনী। বিগত দিনেও ছিল, এখন আছে, ভবিষ্যতেও থাকবে। আমি কেন বলছি সেটার ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাব আমি থোড়া একটু সময় নিয়ে। বিগত দিনেও বাংলাদেশে প্রচুর বন্যা হতো, প্রচুর ঝড় তুফান, প্রাকৃতিক দুর্যোগ। এই প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশের সামরিক বাহিনী এগিয়ে এসছে বাংলাদেশটাকে তথা বাংলাদেশের মানুষকে রক্ষা করার জন্য। মানুষের অন্তর একটা জায়গা করে নিয়েছিল সামরিক বাহিনী। তদ্রূপ রাজনৈতিক চরম অসন্তোষের মুখে সামরিক বাহিনী বারবার এগিয়ে এসেছিল এবং জ্বর যেমন না সারালে স্বাভাবিক ওষুধে, নর্মাল ওষুধে যদি জ্বর না সারে তখন লাগে অ্যান্টিবায়োটিক। বাংলাদেশের জন্য বাংলাদেশের সামরিক বাহিনী ছিল একটি অ্যান্টিবায়োটিক স্বরূপ, একটি অ্যান্টিবায়োটিকের মতো। এই বাংলাদেশের এই সামরিক বাহিনী একটা অ্যান্টিবায়োটিকের মতো ভূমিকা পালন করেছে আজ পর্যন্ত বাংলাদেশে। তো এই সামরিক বাহিনী লালিত পালিত হয় এবং শুধু সামরিক বাহিনী এরা সরকারি কর্মচারী, তদ্রুপ বেসামরিক কর্মচারী সম্পূর্ণ বাংলাদেশে যারা সরকারি চাকরি করে, সরকার সামরিক এবং বেসামরিক পর্যায়ে। এমনকি বাংলাদেশের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী হইতে এবং নিচের সুইপার পর্যন্ত, সরকারি সুইপার পর্যন্ত সবাই আপনার আম জনতার ট্যাক্সের টাকায় তারা চলে। ট্যাক্সের টাকায় তাদের বেতন ভাতা এগুলো সব নির্ধারিত হয় এবং বাড়ি গাড়ি এগুলা তারা ভোগ করে এই বাংলাদেশের আম জনতার ট্যাক্সের টাকায়। মুষ্টিমেয় কিছু সামরিক অফিসারের জন্য পুরো সামরিক বাহিনী কলঙ্কিত হতে পারে না, কলঙ্কিত হবেও না কোনোদিন। শেখ হাসিনা বিগত 15 বছরের স্বৈর শাসনের সময় ডিজিএফআই তে সামরিক বাহিনীর কর্মকর্তারা নিয়োজিত ছিল। তারা সনামে বেনামে বিভিন্ন দুর্নীতি, বিভিন্ন ক্রাইম এবং মানবতা বিরোধী অপরাধে জড়িত হয়ে পড়েছিল এই সামরিক বাহিনীর কর্তাগণ। এই সামরিক বাহিনী বাংলাদেশে মানুষের এখনো আস্থার বস্তু। বাংলাদেশের মানুষের, আমরা প্রত্যেকটা ঝড় তুফানে দেখছি। গত বছর আমরা 2024 সালের 5ই আগস্ট পতিত স্বৈরাচারের পতনের দিনে আমরা সামরিক বাহিনীকে লক্ষ্য করেছি। বাংলাদেশের একটি সহায়ক ভূমিকা, বাংলাদেশের সংশ্লিষ্ট স্বার্থের পক্ষের একটা ভূমিকা পালন করতে আমরা দেখেছি। কিছু কিছু ব্যতিক্রম ঘটনা ঘটেছে, সেগুলার পুরা কাউন্ট হবে না। একটা সমুদ্রে আমি একটা ছোট একটা পাথরের টুকরা যদি একটা মহাসমুদ্রে ছুঁড়ে ফেলে দিই, সেরকম অবস্থা, সেটাতে কিচ্ছু এসে যায় না। পুরো সামরিক বাহিনীকে আমরা জড়াতে পারবো না, দোষ দিতে পারবো না, কারণ আমাদের আস্থার প্রতীক এবং নিরাপত্তার প্রতীক, এই দেশের সার্বভৌমত্বের প্রতীক। খোদা না কেউ কারোর সাথে কোন একটা প্রতিবেশীর সাথে যুদ্ধ লাগলে প্রথমে এগিয়ে আসবে এই সামরিক বাহিনী, এবং যুদ্ধটা হবে সামরিক বাহিনীর নেতৃত্বে হবে যুদ্ধটা। তবে এই সামরিক বাহিনীতে কিছু কিছু মানুষ, কিছু কিছু সামরিক অফিসার এমন ভাবে বিচরণ করে যারা ভুলে যায় তারা যে সেকেন্ড লেফটেন্যান্ট হওয়ার সময় যে ওথ নিয়েছিল, কোরআন শরীফের উপর হাত রেখে যে তারা
ওয়াদা করেছিল যে দেশের নিরাপত্তা তারা বিঘ্নিত হতে দিবে না, দেশের স্বার্থে তারা কাজ করবে, জনকল্যাণমুখী কাজ করবে। এই ওট কিছু কিছু সামরিক বাহিনী, আমি পুরো সামরিক বাহিনীকে আমি প্রথমে বলেছি সামরিক বাহিনী বাংলাদেশের মানুষের আস্থার প্রতীক, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কিছু কিছু সামরিক অফিসার বিভিন্ন ক্রাইমে জড়িয়ে গেছে বিগত 15 বছরের সরে শাসকের ফ্যাসিস্ট হাসিনার আমলে। আমরা দেখেছি হাসিনার ইন্ধনে বিভিন্ন ক্রাইম করেছে। তা হাসিনা যেভাবে দায়ী তারাও সমানভাবে দায়ী। আমরা এখনো তাদেরকে দোষ দিব না, তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। একটা মানুষ দোষ দোষ দিলে সে দোষী হয়ে যায় না যতক্ষণ পর্যন্ত বিচারালয়ে সে দোষী সাব্যস্ত না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা তাদেরকে খুনি বলতে পারবো না। তবে তাদের বিরুদ্ধে অ্যালিগেশন, তাদের বিরুদ্ধে খুনের অভিযোগ আসছে, মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এসছে বিগত 15 বছর হাসিনার ফ্যাসিস্ট হাসিনার শাসন আমলে। এখন এই সামরিক বাহিনী বাংলাদেশের মানুষের অর্থে লালিত, শুধু সামরিক বাহিনীর প্রত্যেকটা সরকারি কর্মকর্তা কর্মচারী। পাকিস্তানে কোনো জেনারেল কি পালিয়ে এই পর্যন্ত ভারতে আশ্রয় নিয়েছে? না, উত্তরটা হবে না। পাকিস্তানে কোনো জেনারেল কি এই পর্যন্ত পালিয়ে ক্রাইম করে পালিয়ে বিচারে ভয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে? নেভার, না, এই পর্যন্ত হয় না, ভবিষ্যতে হবে না। ভারতে কোনো জেনারেল কি এই পর্যন্ত পালিয়ে বিচারে ভয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে? উত্তরটা না। ভারতে কোনো জেনারেল কি এই পর্যন্ত বিচারের ভয়ে পালিয়ে পাকিস্তানে আশ্রয় নিয়েছে, রাজনৈতিক আশ্রয় নিয়েছে? না, উত্তরটা হবে না, এবং ভবিষ্যতেও হবে না। এখনো না, ভবিষ্যতেও না। তো কেন আমাদের জেনারেল গুলা, এই জেনারেল কবির, মেজর জেনারেল কবির শেখ হাসিনার খুব কাছের মানুষ, সে গুম খুন হত্যা এগুলো প্রত্যেকটা ক্রাইমের সাথে নাকি সে জড়িত ছিল, শোনা যায় এগুলো, আমি জানি না। এবং দুর্নীতিও তো প্রচুর জড়িত হয়ে গিয়েছিল এই জেনারেল, এই মেজর জেনারেল কবির পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে কলকাতায়। ভাই, আপনারা বাংলাদেশের জেনারেল, বাংলাদেশের টাকা খেয়ে আপনারা বড় হয়েছেন, আপনারা একটা গুরুত্বপূর্ণ পোস্টে ছিলেন, শেখ হাসিনার একেবারে ব্যক্তিগত স্টাফের মধ্যে ছিলেন আপনি, আপনি অনেক গোপন, রাষ্ট্রের অনেক গোপন খবর জানেন। আপনি পালিয়ে কেন ভারতে চলে যাবেন? এই দেশের অফিসার, আপনি বিচার হওয়ার আশঙ্কা কেন পালিয়ে ভারতে চলে যাবে? একটা নির্দোষ মানুষের কি বিচার হয়ে কি ফাঁসি, জেল ফাঁসি হয় নাকি? হয় না। তা আপনি কেন ভয়ে পালিয়ে যান? আপনি এবং আকবর আরো একজন, দুজন নাকি, এই যে আগের এমপি ছিল আওয়ামী লীগের, এই আনার, যে হোস্টেলে ছিল, যে হোটেলে ছিল, যাকে টুকরা টুকরা করে ফেলেছে, সে আনার যে হোটেল ছিল, সেই একই হোটেলে নদী গার্ডেন নাকি কি একটা নাম জানি, আমি পুরোপুরি নামটা মনে পড়ছে না, অভিজাত, কলকাতার অভিজাত এলাকা, সেখানে গিয়ে এই দুই জেনারেল কবির এবং আকবর ওনারা গিয়ে ওইখানে আশ্রয় নিয়েছে বলে শোনা যায় একই জায়গায়। এগুলা বিভিন্ন সূত্রের রিপোর্টে আমরা শুনতে পেরেছি যে বাংলাদেশের গোয়েন্দা সূত্রের রিপোর্ট, ভারতের গোয়েন্দা সূত্রের রিপোর্ট, এগুলা নাকি শোনা গেছে। এই 15 জন, যে 15 জন এখন গ্রেপ্তার হয়েছে, 14 জন বিচারে, 14 জন আছে ইয়েতে কর্মরত অবস্থায়, তাদেরকে সেনা হেফাজতে নিয়েছে, এবং বাকি একজন এলপিআই ছিল সম্ভবত, উনিও সেনা হেফাজতে আছে। ধরি আমরা 15 জন এখন সেনা হেফাজতে আছে। এখন যখন একটা মানুষ যখন অভিযুক্ত হয়ে যায়, সে যেই হোক, সে বাংলাদেশের প্রেসিডেন্ট হোক, বাংলাদেশের ইয়ে হোক, আমরা সাবেক সেনা প্রধান, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক, চট্টগ্রামের হারুনুর রশিদ, জেনারেল হারুনুর রশিদ, ডেস্টিনি মামলায় আমরা দেখেছি পুলিশ ভ্যানে উঠতে হয়েছে ওনাকে, সাবেক সেনা প্রধান ছিলেন উনি। আর এই 15 জন তো সেনা প্রধান ছিলেন না, তারও নিম্ন পর্যায়ের অফিসার, গুরুত্বপূর্ণ অফিসার, কিন্তু সেনা প্রধান ছিলেন না। জেনারেল হারুনকে যদি পুলিশ ভ্যানে উঠাতে পারে দুর্নীতির অভিযোগে, ডেস্টিনির দুর্নীতির অভিযোগ, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। আমরা
ওনার মৃত্যু পরবর্তী জীবনটা সুস্থভাবে কামনা করি, আল্লাহ ওনাকে। তাহলে আপনাদেরকে কেন সাবজেল ডিক্লেয়ার করে, আমার কথা হলো আপনাদেরকে কেন সাবজেল ডিক্লেয়ার করে ঢাকা ক্যান্টনমেন্টের একটা ভবনে রাখতে হবে? একটা দেশে কি আইন কি এক একজনের জন্য এক এক রকম? আপনারা তো সেনাবাহিনীর সেনাপ্রধান ছিলেন না। আপনারা সেনাপ্রধান হারুনুর রশিদ সাহেব যদি প্রিজন ভ্যানে উঠতে পারে, যদি পুলিশের ভ্যানে উঠতে পারে, উঠাই নিয়ে যায়, আপনাদেরকে আপনাদের ক্ষেত্রে সেটা ব্যতিক্রম হবে কেন? এখন সেটা নিয়ে প্রশ্ন উঠেছে বাংলা আপামর জনসাধারণের মধ্যে। একটা জিনিস মনে রাখবেন, বাংলাদেশ কিন্তু একটা বিপ্লব হয়েছে বাংলাদেশে গত বছর। মনে করবেন না যে বিপ্লবটা স্থগিত হয়ে গেছে, আর হবে না, এটা মনে করার কোনো কারণ নেই। আপনারা চাচ্ছেন শেখ হাসিনাকে আবার ফিরিয়ে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় বসানোর জন্য, আপনারা এবং ভারত। আপনারা যারা ইয়ে করেন, আপনারা হচ্ছে ভারতের দালাল, ভারতের দালালি করেন। নিজেদের কোনো মেরুদণ্ড নাই, সোজা ইয়ে থাকতে পারেন না, ভারতের দালালি করেন। আপনাদের ওই স্বপ্নই থেকে যাবে। কারণ বাংলাদেশের মানুষকে অ্যাভয়েড করে এখন আর ভারতের পক্ষে কোনো হাসিনা বলেন, রেহানা বলেন, কাউকে এই দেশের মসনদে বসা সম্ভব না। আর হাসিনা অলরেডি হত্যাকারী হিসেবে জাতিসংঘের মানবাধিকার সংস্থা কর্তৃক সনদপ্রাপ্ত। হাসিনার নির্দেশে হত্যাকাণ্ড হয়েছে, 1400 ছাত্র মারা গেছে, শিশু মারা গেছে, কিছু সাধারণ পাবলিক মারা গেছে। সেটা আপনারা আপনাদের বিচারটা একটা সাবজেল ঘোষণা করে ঢাকা ক্যান্টনমেন্টে করতে হবে কেন? আপনারা কি আরেক গ্রহ থেকে এসছেন? অপরাধ ক্রাইম করেছেন বিদায় আপনাদেরকে গ্রেফতার করা হয়েছে। আপনারা সেনা হেফাজতে নেন, আপনার গ্রেফতার, কিন্তু আপনাদের এখন আর চাকরি থাকার কথা না আইন অনুযায়ী। অভিযুক্ত হয়ে গেলে আর চাকরিটা থাকে না। তখন অভিযোগ যেহেতু চলে এসছে আপনাদের বিরুদ্ধে, চাকরিটা আপনাদের আর থাকার কথা না। এখন এই বাংলাদেশের সামরিক বাহিনী ইউএন মিশন করে কোটি কোটি ডলার ইনকাম করছে, যা বাংলাদেশের অর্থনীতিতে একটা সবল শক্তিশালী ভূমিকা পালন করছে। আমরা অ্যাপ্রিসিয়েট করি, একটা শক্তিশালী ভূমিকা পালন করছে বাংলাদেশের সামরিক বাহিনী। ডলার ইনকাম করে বাংলাদেশে রেমিটেন্স পাঠাচ্ছে, এইগুলাতে বাংলাদেশের অর্থনীতি গার্মেন্টস শিল্পের পরেই এটার স্থান। এটা দুটোটা পাশাপাশি 19-20। এটা বাংলাদেশের অর্থনীতিতে একটা সবল সক্রিয় ভূমিকা পালন করছে। এখন বাংলাদেশে যা কিছু ঘটে, যে সামরিক বিষয় সংক্রান্ত, সরকারের সাথে নাকি নেগোসিয়েশন করে সরকার মেনেছে এই সাবজেল ঘোষণা করার জন্য। এখন জাতিসংঘের ওয়ার্ল্ড কাপ 2 একটা সাংবাদিক সম্মেলন আয়োজন করে এখন ওইখানে সরাসরি বলেছে যে যারা গ্রেপ্তার হয়েছে সামরিক বাহিনী, তাদের যেন সিভিল আদালতে হস্তান্তর করা হয় এবং সিভিল আদালতে বিচার হয়। কারণ সামরিক স্থাপনায় থাকলে, সামরিক ক্যান্টনমেন্টের ভিতর থাকলে এই বিচার প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকবে। তারা আবেদন জানিয়েছে, তারা অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকারের প্রতি, এদেরকে যেন বাকি যারা সিভিলিয়ান ছিল, সিভিলিয়ানদের যেভাবে বিচার হয় সিভিল আদালতে, ওইভাবে যেন বিচারটা হয়। ভাই, বাংলাদেশের আওয়ামী লীগের এখনো অনেক মন্ত্রী, এমপি, নেতা এখনো জেলে আছে। আমি উদাহরণ দিচ্ছি, দরবেশ, হাসানুল হক ইনু, তারপর সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ডাক্তার দীপুমণি, তারপর আইটি মন্ত্রী ছিল জুনায়েদ আহমদ পলক। এরা সবাই প্রিজন ভ্যালে করে যাচ্ছে, প্রিজন ভ্যালে আসছে। কাউকে পিছনের দিকে হাত করা পড়াচ্ছে, কাউকে সামনের দিকে হাত করা পড়াচ্ছে পুলিশের নিয়ম অনুযায়ী। তারা মন্ত্রী, তারা আপনাদের থেকে সিনিয়র।
বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান হচ্ছে বাংলাদেশের সামরিক বাহিনী, সেনাবাহিনীর প্রধান হচ্ছে যিনি সেনাপ্রধান ওয়াকার, জেনারেল ওয়াকারুজ্জামান। উনার উপরে উনি কিন্তু একজন প্রতিরক্ষা মন্ত্রীর আন্ডারে কাজ করেন। বর্তমানে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রী হচ্ছে স্বাভাবিকভাবে যিনি প্রধান উপদেষ্টা হন অথবা যিনি প্রধানমন্ত্রী হন উনি। ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছেন ওয়াকারের বস। জেনারেল ওয়াকার এখনো অনেক কিছু, অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছেন যেগুলা বাংলাদেশের গত বছরে যে বিপ্লবটা হয়েছে তার বিপক্ষে যায়। এই যে সেনাবাহিনী 15 জন অফিসারের যে সেনা হেফাজতে রাখা হলো এবং এখনো হস্তান্তর করেন সিভিল প্রশাসনের কাছে এবং একটা সাবজেক্ট ডিক্লেয়ার করেছে, এগুলো ওয়াকারের ইন্ধনে হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো এটা মেনে নিয়েছে ওয়াকারের ইন্ধনে। ওয়াকার সাহেবকে আমরা বলি, আপনি তো দেশের আইনের উপর হস্তক্ষেপ করতে পারেন না, আপনি একজন সরকারি কর্মকর্তা, আজকে চাকরি আছে কালকে নেই। আপনার মতো সেনাপ্রধান বিগত দিনে অনেক এসেছিল, অনেক গেছে। আপনার থেকে অনেক বেশি জাবদার সেনাপ্রধান ছিল, এসেছিল, প্রেসিডেন্ট হয়েছে, আবার গেছে, কেউ মারা গেছে, কেউ এমনি অবসরে গেছে। দুনিয়ার নিয়ম, এটা আসবে যাবে। আজকে আপনি আছেন, আপনার মেয়াদ 2026 সালে কত পর্যন্ত জানি না আমি, তারপরে কিন্তু আপনি নাই আর। অতদিন পর্যন্ত আপনার যদি নসিবে থাকে আপনি হয়তো চাকরিতে থাকতে পারবেন, কিন্তু আপনার যে কর্মকাণ্ডগুলা আপনার দেখছি যে আপনি নাকি সবসময় ভারতীয় সেনাপ্রধানের সাথে যোগাযোগ রাখেন, শেখ হাসিনার সাথে যোগাযোগ রাখেন। আপনি বর্তমানে একজন সরকারি কর্মকর্তা, একজন ফেসিস্ট যিনি এখানে গণহত্যা চালিয়ে জাতিসংঘের হিসাব মতে ভারতে আশ্রয় নিয়েছে, ক্রমাগত উস্কানি দিচ্ছে এখান থেকে, সাহস নেই। এই হাসিনা তারকে বলতো সাহস থাকলে দেশে আয়, তোকে আমরা দেখে নিব। সেই কথাটা এখন তুমি হাসিনার ক্ষেত্রে প্রযোজ্য। সেই হাসিনাকে আপনি সমর্থন দিয়ে যাচ্ছেন। আপনার জনপ্রিয়তা বলতে একটা সেনাপ্রধানের দেশের মধ্যে একটা জনপ্রিয়তা থাকে, আপনার জনপ্রিয়তা কিন্তু নাই। শোনা যায় সেনাবাহিনীর ছোট জুনিয়র অফিসাররা এবং সিপাহীরা এই বিচারের পক্ষে, যার কারণে এদেরকে আপনি বাধ্য হয়েছেন গ্রেপ্তার করতে। এখন আপনি বলেন, জাতিসংঘ থেকে অনুরোধ জানানো হয়েছে সরকারকে যে সাব জেলে যেন সাধারণ সিভিল আদালতে যেন তাদেরকে হস্তান্তর করে এবং ওইভাবে যেন বিচার কার্য তাদের পরিচালনা হয়। এখন আপনি ওয়াকার সাহেব কি করবেন? আপনি তো এখন একটা কথা আছে বাংলায়, ফান্দে পড়িয়া বগা কান্দে। এখন আপনি কি করবেন? এখন আপনি বলেন। আপনি যদি এখন তো আপনি ফান্দে পড়ে গেছেন, ফান্দে পড়িয়া বগা কান্দে, আপনি এখন ফান্দেই পড়ে গেছেন, কি করবেন আপনি বলেন? আপনি কি জাতিসংঘকে ইগনোর করে, অ্যাভয়েড করে এড়িয়ে আপনি যেতে পারবেন? নেভার এভার। বাংলাদেশের হাজার হাজার সামরিক বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ জাতিসংঘে কর্মরত, বিশাল একটা অর্থ সেখান থেকে রেমিটেন্স আসছে। আমরা বলছি বাংলাদেশের সেনাবাহিনী একটা ভাবমূর্তি ছিল। সেই ভাবমূর্তি আমরা দেশের মানুষ মনে করছি দেশের মধ্যে ক্ষুণ্ণ হয় না, কিন্তু এই যে জেনারেল গুলা যেগুলা বিচারের আওতায় আছে, 30 জন না 32 জন, তার মধ্যে 15 জনের হদিস আছে, আরগুলা এদিক সেদিক পালিয়ে আছে, লুকিয়ে আছে, এই ধরনের অবস্থা। কেউ ইন্ডিয়া চলে গেছে। এত নিরাপদ আপনারা ভারতকে কেন মনে করেন? যে ভারত আমাদেরকে পূর্ব পাকিস্তান, আমরা যখন পূর্ব পাকিস্তান ছিলাম তখনও এই ভারত আমাদের বন্ধু ছিল না। 1971 সালে 16 ডিসেম্বর স্বাধীন হয়েছে। সেই দিন থেকে 2024 সালের 5 আগস্ট ফ্যাসিস্ট হাসিনা গদিচ্যুত হওয়া পর্যন্ত এই ভারতের অঙ্গরাজ্য ছিল বাংলাদেশ। ফ্যাসিস্ট হাসিনা এইভাবে বানিয়ে রেখেছিল এই বাংলাদেশকে। এত ভারতের আপনাদের প্রীতি কেন? এই ভারত আমাদের কোনোদিন কল্যাণ চায় না, চাইবেও না। একটা সুস্থ মানুষ একটা পাগলও বুঝে, একটা ছোট শিশু বুঝে, সেটা একটা পাগলও বুঝে। আপনারা কেন বুঝেন না? এই দুনিয়াটা খরচ, তাই আপনারা কয়দিন বাঁচবেন ভাই? একটা মানুষের হয়তো 100 বছর হয় না এভারেজে।
অ্যাভারেজে 100 বছর হয়ে কয়দিন বাঁচবেন? গৃহীত হিসেবে আপনারা সংজ্ঞায়িত থাকবেন এবং মানুষ আপনাদেরকে সেই হিসেবে জানবে, গৃহীত ব্যক্তি হিসেবে। এখন জেনারেল ওয়াকার্সে আপনি কি করবেন? আমরা তো বড় বেশি নাড়াচাড়া করতে গিয়ে আপনি বড় ফাঁদে এখন পড়ে গেছেন, বড় ইয়েতে। আপনি কি জাতিসংঘকে অ্যাভয়েড করে যাবেন? সে সাহস আপনার নাই, সেই শক্তি বাংলাদেশ সেনাবাহিনীরও নেই। আপনারা অ্যাভয়েড করে গেলে তখন আসবে স্যাংশন, আসবে জাতিসংঘ থেকে, আসবে স্যাংশন, পিস কিপিং মিশন থেকে সৈন্যগুলো পাঠিয়ে দেবে। অলরেডি শোনা গেছে পুলিশের একটা গ্রুপকে নাকি জাতিসংঘ উইথড্র করে ফেলেছে, কারণ পুলিশের ভাবমূর্তি ভালো না বাংলাদেশে, সবচেয়ে খারাপ ভাবমূর্তি পুলিশের। আমি 2024 সালে 5ই আগস্ট পর্যন্ত বলছি, তার পরবর্তীর কথা আমি বলছি না, তার পরবর্তীতে পুলিশ অনেক সংশোধন হয়েছে বলে মনে হচ্ছে। তার পূর্বে পুলিশের ভাবমূর্তি ভালো না, যেটা ওয়ার্ল্ড ওয়াইড এখন হচ্ছে। জাতিসংঘ কেন ফেরত পাঠাবে পুলিশের একটা দলকে? পাঠিয়ে দিয়েছে শোনা যাচ্ছে। আপনাদের পরিণতি ওরকম হবে যদি আপনারা এই জেনারেল ওয়াকার্সে আপনি যদি ঠিকভাবে পরিচালিত হতে না দেন। এই মুষ্টিমেয় এই দুষ্কৃতিকারী অফিসারদেরকে আপনি যদি সহযোগিতা করেন, আপনি সমানভাবে দায়ী হবেন। বাংলাদেশের মানুষ এখন প্রশ্ন তুলতে শুরু করেছে, আওয়ামী লীগের এতগুলো মন্ত্রী এমপি পলাতক হয়ে সেনানিবেশে অংশগ্রহণ করেছিল, সেনানিবেশে গিয়ে লুকিয়েছিল, তারা এখন নাই কেন? তারা বিদেশে কেন? কিভাবে বিদেশে চলে যায় তারা? ডিবি হারুন কিভাবে বিদেশে চলে যায়? সেটা গ্রেপ্তার হয়েছিল। এরকম আরো অনেক আছে বিদেশে চলে গেছে। এগুলোর মধ্যে অবশ্যই হাত আছে আপনার এবং আপনাদের। এখনো এমপি, স্পিকার, মহিলা স্পিকার যিনি ছিলেন শারমিন সুলতানা, উনি নাকি এখনো লুকিয়ে আছে এবং হেফাজতে আছে সেনাবাহিনী। এটা আমরা জানি না, কিন্তু শুনছি আর কি। এখন আপনি কি করবেন? জাতিসংঘ তো বলছে, অনুরোধ করছে বাংলাদেশ সরকারকে এগুলোকে সিভিল আদালতে স্থাপন করে নর্মাল যাদের সবার বিচারে সেভাবে বিচার। একটা স্বাভাবিক প্রশ্ন ভাই, মন্ত্রী এমপি এবং সাবেক সেনা প্রধান যদি স্বাভাবিক বিচারের আওতায় চলে আসে এবং প্রিজন ভ্যানে করে আসা যাওয়া করে, আপনি সেনা প্রধান কি? আপনি তো একটা মন্ত্রীর আন্ডারে, প্রতিরক্ষা মন্ত্রীর আন্ডারে আপনার চাকরিটা। যদিও সেনাবাহিনীর পুরো ইয়ে থাকে প্রেসিডেন্টে, কিন্তু আমরা যেহেতু পার্লামেন্টারি সিস্টেমে চলি, আপনার সরাসরি প্রথমে ইয়ে থাকবে, আপনার বস থাকবে আপনার বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রী। এন্ড নাও দ্য বাংলাদেশ ডিফেন্স মিনিস্টার ইজ ডক্টর মোহাম্মদ ইউনুস। হি ইজ ইয়োর বস। We heard many times you ignore ডক্টর মোহাম্মদ ইউনুস। আপনি ওই সমস্ত, আপনি আজকে ক্ষমতায় আছেন, চাকরিতে আছেন, চাকরি চলে গেছে, এই প্রত্যেকটা কিছু যখন আপনি রিটায়ার করবেন, প্রত্যেকটা কিছু আপনার পিছনে কিন্তু ব্যাকফায়ার করতে থাকবে। একটা কথা আছে, আল্লাহ ছাদ দিয়ে ছেড়ে দেয় না, কিন্তু সেটা শেখ হাসিনা থেকে যদি আপনাদের শিক্ষা দেয়, আমাদের শিক্ষা না হয়, তাহলে আমাদের আর শিক্ষা হবে না কোনোদিন। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রতিটি মানুষ নিজের বিপদের জন্য নিজেই দায়ী। ওয়াকারুজ্জামানের যত বিপদ তার জন্য নিজেই দায়ী। ওয়াকারুজ্জামানকে নিয়ে আমাদের এত মাথা ঘামানোর কিছু নাই। সে কোন কচু? সমস্যা হলো সে আমাদের টাকা খায়, বেতন নেয়, এই কারণে আমরা তাকে নিয়ে মাথা ঘামাই। এবার আবারও নতুন করে নিজেকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিল, বিপদে ফেলে দিল ওয়াকারুজ্জামান। জাতিসংঘে গতকাল ভলকার তো নতুন করে সংবাদ সম্মেলন ডেকে গুম খুনের সাথে জড়িত উচ্চপদস্থ জেনারেলদের বিচার চেয়েছে। স্পষ্টভাবে বলেছে যে তাদের যেন ন্যায় বিচার হয়, অন্যায় কিছু বলেনি। ওয়াকারুজ্জামান এবার গালের নিচে হাত দিবে নাকি হাত পিছপড় করে নিজের মতো করে নিজে বাঁধবে? এবং আরো একটি আশঙ্কা দেখা দিয়েছে, তার স্ত্রী এবং সে নিজে, তার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে।
সবাই আমাদেরকে তাচ্ছিল্য করে, ভারত তাচ্ছিল্য করে আমরা দুর্বল রাষ্ট্র, যার যা ইচ্ছা তাই বলে যায়। ভারত আমাদের নির্বাচন নিয়ে প্রশ্ন তোলে, তারা ইনক্লুসিভ নির্বাচন চায়, আন্তর্জাতিক গ্রহণযোগ্য নির্বাচন চায়। হোয়াট ইজ আন্তর্জাতিক গ্রহণযোগ্য নির্বাচন? ভারত স্বীকৃতি দিলেই সেটা কি গ্রহণযোগ্য হবে, নইলে কি গ্রহণযোগ্য হবে না? এর আগে আমাদের নির্বাচন নিয়ে ভারতের মনোভাব আমরা দেখেছি। সুজাতা সিং নামের এক মহিলা নিজে এই দেশে এসে জামায়াত যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, বিএনপি যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, 2014 সালে এরশাদকে কনভিন্স করে গিয়েছে সে যেন শেখ হাসিনার অধীনে নির্বাচনে আসে। এভাবে বাংলাদেশের নির্বাচনে তারা হস্তক্ষেপ করেছে। ঠিক এখন 10 বছর পরে এসে সেই ভারত বলছে এখন ইনক্লুসিভ নির্বাচন লাগবে, অর্থাৎ শর্ত হলো সেখানে আওয়ামী লীগ, ভারতের পাতানো শক্তি আওয়ামী লীগকে এই নির্বাচনে রাখতে হবে। এখন কথা হলো, এইসব করতে গিয়ে আওয়ামী লীগকে নির্বাচনে রাখতে গিয়ে ভারতও আওয়ামী লীগকে যা ইচ্ছা তাই করার ম্যান্ডেট দিয়েছে, আওয়ামী লীগও ভারতকে এই দেশের ব্যাপারে নাক গলানোর ম্যান্ডেট দিয়ে দিয়েছে। এটা ছিল 2 শতানের এক মেলবন্ধন, বাংলাদেশকে ধরাশায়ী করার জন্য, বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করার জন্য। এই কাজে অগ্রসর হতে গিয়ে বাংলাদেশের পুলিশ, র্যাব, এনএসআই, ডিজিএফআই, সেনাবাহিনী সবকিছু এই চরম অন্যায় অবিচারের সাথে জড়িয়েছে। আর এই অন্যায় অবিচার ঘাটতে গেলেই দেখা যায় তারা হাজার হাজার মানুষকে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, ধর্ষণ করেছে, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। 3,76,000 কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে। এবং এইসবের সাথে আর্মি জড়িত নয় এই জিনিসটা ওয়াকার প্রমাণ করতে পারছে না। গুম খুনের ব্যাপারে সরাসরি সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এই অপরাধীদেরকে রক্ষা করার জন্য ওয়াকার একের পর এক সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। ইউনূস সরকারকে বিতর্কিত করে যাওয়ার চেষ্টা করছে। ইউনূসকে শেখ হাসিনা কি বিতর্কিত করার কম করেছে? পদ্মা নদী থেকে ফেলে দিতে বলেছে। সেই ইউনূসকে বিতর্কিত করার জন্য ধারাবাহিকভাবে শেখ হাসিনার ধারাবাহিকতা রক্ষা করে ওয়াকারও ইউনূসের বিরুদ্ধে, ইউনূস সরকারের বিরুদ্ধে এবং এনসিপির বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে ভারতের সাথে তাল মিলে। এখন পর্যন্ত ভারতের অপকর্মের সার্বভৌম রিলেটেড কোনো বিষয়ে ওয়াকার প্রতিবাদ জানায় নাই। একটা বিষয়েও ওয়াকার তার আইএসপিআর দিয়ে প্রতিবাদ জানানো হয় নাই। উল্টো বাংলাদেশের পক্ষে, গণতন্ত্রের পক্ষে যেসব অ্যাক্টিভিস্টরা কাজ করেছে তাদের বিরুদ্ধে তারা আইএসপিআর কে ব্যবহার করেছে। বর্তমানে গতকাল আবার জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান ভলকার তুর্ক আবারও সংবাদ সম্মেলন ডেকে স্পষ্ট করে বলেছেন, পান্ডা থেকে অর্ডার করুন খাবার ও গ্রোসারি, আর ডিল নাও কোডে পেয়ে যান 150 টাকার ছাড়। ছিল বাংলাদেশে গুম খুন সহ যারা মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত তারা যেন তারা বিচার হয়, তাদের যেন বিচার হয়, ন্যায় বিচার হয়, কারোর উপরে যেন জুলুম করে না। আমরাও তাই চাই, তাদের উপর যেন ন্যায় বিচার হয়। আর বাংলাদেশের আইনের দৃষ্টিতে সবাই সমান। আপনি সেনাপ্রধান বলেন আর সুট্টু বলেন, ওয়াকার বলেন, ওয়াকারের বাপ বলেন, সবাই এই আইনের দৃষ্টিতে সমান। ওয়াকারের বাপ নাকি একজন জজ ছিল, তার বাপ সম্ভবত দুর্নীতিগ্রস্ত জজ ছিল, আসাদুজ্জামান, তার বাপের নাম হলো আসাদুজ্জামান। এবং সে যদি সৎ জজ হইতো তাহলে ওয়াকার কোনোদিনও আওয়ামী লীগ করতে পারে না। আপনি মনে রাখবেন, আপনি যদি কোন রকম সামান্যতম হারাম খেয়ে থাকেন তাহলে আপনার সন্তান আওয়ামী লীগ করবে, অথবা আপনার বাপ যদি হারাম কোন রকম উপার্জন খেয়ে থাকে, অথবা হারাম কোনো কর্ম করে থাকে, অথবা হারাম ভয়ঙ্কর কোনো ইসলাম বিদ্বেষী কাজ করে থাকে, তাহলে তার ঘরে আপনি আওয়ামী লীগ করতে পারেন। অর্থাৎ আপনি কোনো না কোনো আল্লাহর সাথে নাফরমানি করবেন, নয়তো হারাম খাবেন। কোনো না কোনো কাজ করলে আপনার ঘরে একটি হারাম সন্তান হিসেবে আওয়ামী লীগ ফায়দা হতে পারে। কারণ এটাই হলো বাংলাদেশের জন্য সবচাইতে দুর্ভাগ্যের বিষয়, বাংলাদেশে একটা আওয়ামী লীগ আছে। আপনি জার্মানির হিটলার বলেন, তারাও একটি ফ্যাসিস্ট পার্টি, অথরিটিয়ান, ডিক্টেটর। কিন্তু দেখেন, তাদের ছিল চরম দেশপ্রেমিক, তারা বহিঃশক্তি দ্বারা প্রভাবিত ছিল না। ইতালির ফ্যাসিজম বলেন, হ্যাঁ, সেখানে তারা দেশপ্রেমিক ছিল, তাদের দেশকে সেই ফ্যাসিস্ট কত মাহাথির মোহাম্মদের বিরুদ্ধে অথরিটিয়ানের অভিযোগ রয়েছে, কিন্তু সে দেখেন তার দেশকে, মালয়েশিয়াকে কতটা উন্নয়নের পর্যায়ে নিয়ে গিয়েছে। কিন্তু
হাসিনা ফ্যাসিজম করে কি করেছে? দেশকে ক্রমান্বয়ে দুর্বল করে ভারতের উপরে নির্ভরশীল করে তুলেছে এবং ভারতের হাতে তুলে দেওয়ার জন্য ক্রমান্বয়ে অগ্রসর হচ্ছিল। বাংলাদেশের আল্লাহ তাআলার চরম পরম এবং বেশ করুণায় এই শক্তির ছাত্র জনতার ঐক্যের শক্তির উত্থান হয়েছে। তাদের তাড়ানো খেয়ে শেখ হাসিনা এখন ভারতে পলাতক আছে। এই কারণে ভারতের এখন ঘুম হারাম হয়ে গিয়েছে। তারা নানানভাবে, নানান শুরুতে, নানান ভঙ্গিতে বাংলাদেশের ভিতরে আবার আওয়ামী লীগকে অনুপ্রবেশ করাতে চায়, নির্বাচনের শুরুতে, মানবাধিকারের শুরুতে। কিন্তু ওয়াকারুজ্জামান এই ভারতের পক্ষে অবস্থান নিয়েছে, বাংলাদেশের পক্ষে থাকে। ওয়াকারুজ্জামানের এখন পর্যন্ত বক্তৃতা ছাড়া আমরা কোনো কাজ দেখি নাই। গুম খুন হত্যার সাথে জড়িত আওয়ামী লীগের কোনো নেতাকে অ্যারেস্ট করেনি, কোনো সেনা অফিসারকে অ্যারেস্ট করেনি। যখন সেনা অফিসারদের বিরুদ্ধে, উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে, গ্রেপ্তারে পরোয়ানা দিয়েছে, তখন ওয়াকার সেই সেনা অফিসারদের জন্য বিভিন্ন অজুহাতে রক্ষা করার জন্য এগিয়ে এসেছে। সেনাবাহিনীর ভিতরেই থাকতে হবে, সেনাবাহিনীর ভিতরে থাকবে, এসি গাড়িতে তাদেরকে আদালতে আনা হবে। ওয়াকারের এইসব অপকর্মই আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে ভলকার তুর্কের এই স্টেটমেন্ট দেওয়ার পরে। এখন কথা হলো, ওয়াকার যে বলে এটা সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ণ হবে, তাহলে এই যে জিজিএফ এর সাবেক প্রধান রেজাকুল হায়দার, আব্দুর রহিম, তারা যে আব্দুর রহিমদের জেলের ভিতরে মারা গেছে, এই ব্যাপারে কি ওয়াকারের কোনো ভাষ্য ছিল? তাহলে ওয়াকার দুই রকম কথা বলে না? হ্যাঁ, ডবল ক্রোমোজোমের তার শরীরে বহন করতেছে, এটা কি বোঝা যাচ্ছে না? এখন ওয়াকারের জন্য আপনারা কি করবেন? আমাদের কি করার আছে? প্রতিদিন ঘুম থেকে উঠে ওয়াকারের জন্য একবার, তার তো আর ঠিক হওয়ার সম্ভব না। অনেক দোয়া করেছি আমরা, তার উপরে খুশি হয়েছি। এখন বদদোয়া দিবেন, তাকে নালত দিবেন, তার পরিবারের উপরে নালত দিবেন, এবং তার যদি মৃত্যু হয় আমাদের চোখের সামনে আলহামদুলিল্লাহ বলবেন উচ্চস্বরে। কারণ এই দেশের জন্য বুঝে শুনে সে যে কাজগুলা সে যদি ভুলে করতো, তাহলে আমরা হেদায়েতের কথা বলতাম। সে জেনে শুনে বুঝে অপরাধীদেরকে রক্ষা করছে, লুটপাটকারীদের রক্ষা করছে, গুম খুন হত্যাকারীদের রক্ষা করার জন্য সে ঢাল তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু এখন সে জাতিসংঘের মারাত্মক চ্যালেঞ্জের মুখোমুখি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন।